যিনি আজকে রয়েছেন তিনি একজন অভিনেতা, তিনি একজন সিপিএম নেতা, শতরূপ ঘোষ। আপনাকে দাওয়ালে স্বাগত। থ্যাংক ইউ। কবে মুক্তি পাচ্ছে আপনার সিনেমা? আপনি কবে মুক্তি পাচ্ছেন পশ্চিমবাংলার এই চোর ধর্ষকদেরকে প্রমোট করা লুটেরাদের সরকারের হাত থেকে? সেটাকে নিয়ে ভাবুন, আমার সিনেমা নিয়ে ভেবে কি করবেন? আমার সিনেমা তো না দেখলেও আপনার জীবনটা কেটে যাবে, কিন্তু যদি আপনার ভাই যদি চাকরি না পায়, আপনার বোনকে যদি রাস্তায় বাড়ি ফেরার সময় 5 বার পেছন দিকে ফিরে তাকাতে হয়, সেটা তো আপনার জীবনকে সরাসরি এফেক্ট করবে। সুতরাং মানে ওইখান থেকে আপনি কবে মুক্তি পাবেন এবং আপনার মতো আরো অনেক মানুষ কবে মুক্তি পাবেন, সেটা বড় চিন্তা না এখন? শতরূপ দা, একটা বিষয় অনেকেই বলেন যে শতরূপ ঘোষকে এখন পার্টিতে কম দেখা যায়, কিন্তু অন্য পার্টিতে বেশি দেখা যায়। আমি কিন্তু অন্য দল বলছি না, কি সব সিনেমার পার্টি টাটি এরকম সিনেমা, মানে আমাকে প্রিজন ভ্যানে তলোয়ারে দেখতে পাচ্ছেন না তো, মানে চুরি করে প্রিজন ভ্যানে দেখা যাচ্ছে কি? সুতরাং যতক্ষণ পর্যন্ত নয় চুরি করে পুলিশের লকআপে দেখা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পার্টিতে দেখা গেলে, আপনি তার মানে স্বীকার করলেন, দেখা গেলে অসুবিধা কি আছে? আপনি স্বীকার করলেন যে আপনার ছবি মুক্তি পাচ্ছে। আমি এটা স্বীকার করলাম যে যাতে আপনি এই চোর ধর্ষকদের সংস্কৃতির হাত থেকে মুক্তি পান, আপনি এবং আপনার মতো নাগরিক সমাজ, তার জন্য সেই মুক্তির আন্দোলন আমাদের চলছে। এই যে সরকার রয়েছে, যে দলের সরকার, এই সরকারের বিরুদ্ধে ইস্যুর কোনো অভাব নেই। চাকরি দুর্নীতি থেকে শুরু করে আরজি কর থেকে শুরু করে একাধিক ইস্যু বলা যায়, কিন্তু এই ইস্যু ভিত্তিক সিপিএম কে সেই রকম আন্দোলন ঝাঁজ দেখাতে পেরেছে? সেই রকম এটা আমি আপনার থেকে উপলব্ধি চাই। দেখুন, আমি আপনাকে বলছি খুব সৎভাবে, মানে বিগেস্ট রুম ইন দিস ওয়ার্ল্ড ইজ রুম ফর ইমপ্রুভমেন্ট। যদি আপনি বলেন যে আরো ঝাঁজ দেখানো দরকার রয়েছে, 100 বার সেটা আমি স্বীকার করবো। আমি কেন সেটাকে অস্বীকার করতে যাবো? আর আমি আপনাকে খুব সৎভাবে এটাও বলছি, ধরুন আপনি যেটা বলছেন যে সত্যি এত ইস্যু, এবং এটা আজকে বলে না, 2013 সালে আমরা দেখেছিলাম যে মানুষ কিভাবে হাওয়া করে কাঁদছে, তার চিটফান্ডের টাকা হারিয়ে সর্বশান্ত হয়ে গেছে। পরের দিন বাড়িতে হয়তো মেয়ের বিয়ে, আগের দিন বাবা দেখে যে চিটফান্ড বন্ধ হয়ে গেছে। তারপরে মমতা ব্যানার্জি একটার পর একটা ভোট জিতেছেন, সে তার চাকরি থেকে শুরু করে এত কিছু, এটা গোটা জেনারেশন ধ্বংস হয়ে গেল, ঘরে ঘরে বসে আছে। তার মধ্যে সব তারপরে ভোট জিতছেন। আমি বলছি রাজনৈতিক হবে না, আপনাকে বোঝাতে পারছেন না মানুষকে যে এত বড় বড় ইস্যু। আমি আবার ওখানে বলছি যে মানুষকে বোঝাতে পারি না মার্কা কথা আমি কখনো বলি না, তার কারণ এই কথার মধ্যে একটা অহংকার রয়েছে যে আমি বেশি বুঝি, মানুষ কম বোঝে। আমি স্কুল টিচার, আমি মানুষের ক্লাস টিচার, আমি মানুষকে বোঝাবো। সুতরাং মানে এই কথা আমি কখনো এই শব্দবন্ধটা ব্যবহার করি না যে মানুষকে বোঝাতে হবে, মানুষকে এই করতে হবে। সে যারা বলেন তাদের ব্যাপার, আমি এটা কখনো বলি না। কিন্তু কোনো একটা জায়গাতে কমিউনিকেশনে ঘাটতে হচ্ছে, এটাও ঘটনা। আর আপনাকে এটাও বলছি, দেখুন আমাদের মানে হেরে গেছি যেরকম এটা বাস্তবতা, তেমন আমাদের তো হারতে খুব আনন্দ হয় না। এমন তো নয় যে আমাদের জিততে ইচ্ছে করে না। সুতরাং আপনি যদি বলেন যে রাজনৈতিক একজন কর্মী হিসেবে কিছু জায়গা থেকে এটা আমাকে হতাশ করেনি কখনো, অবশ্যই সেই হতাশা আমাকে বাড়িতে বসিয়ে দেয়নি, কি সেই হতাশা আমাকে দল পরিবর্তন করে নিজের ধান্দা গুছিয়ে নিতে উৎসাহ দেয়নি। কিন্তু কখনোই খারাপ লাগেনি যখন দেখি যে এত কিছুর পরেও আপনি আরজি করেই যে ধরুন বলুন, কত কিছু, সবকিছু, তারপরে তো এটা ঘটনা 6টা বাই ইলেকশন হলো এবং তার রেজাল্ট দেখিয়ে একটা দল, একটা নেত্রী, তারা সব নেগেট করে দিল যাবতীয় মুভমেন্ট সবকিছুকে। তো কত খারাপ লাগে না? খারাপ লাগে, কিন্তু তারপর আবার এটাও ভাবি যে তখন এই মহাভারতের শিশুপাল বধের গল্পটা চিন্তা করি, যে শিশুপালকে শ্রীকৃষ্ণ বলেছে না, তোমার 100টা অপরাধ ক্ষমা করবো, 1টা 2টো 3টে 4টে 5টা করে 99 অব্দি গুনেছিলেন। তারপর যখন 100তম অপরাধ করলেন তখন শিশুপালকে শ্রীকৃষ্ণ হত্যা করলেন। তো মানে গণতন্ত্রের এই মহাভারতে তো জনগণ শ্রীকৃষ্ণ। সুতরাং নিশ্চয়ই সেই শিশুপাল বধও একদিন হবে। ততক্ষণ পর্যন্ত ওই লড়াইটাকে আমাদের সৎভাবে লড়ে যেতে হবে, তাছাড়া তো আমার করার কি রয়েছে? এর বাইরে যে অপশন থাকে ওগুলো তো আমাদের কাছে কোনো অপশন নয় না, যেটার সাথে কম্প্রোমাইজ করে নেওয়া।